দেখেন এটা হলো ওর সিগনেচার শট। এই ধরনের যেটা ফার্স্ট শট তা না, আগেও অনেকগুলি ম্যাচে সেইভাবে গোল স্কোর পর্যন্ত করছে। এবং এটা আসলে যার যার আমার ব্যক্তিগত একটা স্পেস আছে কথা বলার, আমি একটা মন্তব্য করবো, উনি চেয়ারম্যান, উনি একটা মন্তব্য করছেন, সব কিছু মিলে আপনাকে ওই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। বাটলার নিচ্ছে বলছে, বাটলার আর ম্যানেজমেন্টের মধ্যে কোনো একটা দূরত্বের কারণেই কথা বলছে। ন্যাশনাল টিমের কোচও বাটলার, 20 টিমের কোচও বাটলার, 70 টিমের কোচও বাটলার। এই ঘাটতিটা ম্যানেজমেন্টের দুর্বলতা। মন্তব্যগুলি জানি ওখানে যে প্লেয়ারদের এফেক্ট না হয়, এই ধরনের মন্তব্য না হওয়া উচিত। এশিয়ান কাপ, মেয়েদের এশিয়ান কাপ নিশ্চয়ই দেখা হচ্ছে। মেয়েদের পারফরমেন্সটা কেমন দেখছেন, কীভাবে মূল্যায়ন করবেন? ফার্স্ট ম্যাচ খুবই ভালো খেলছে। আপনি যদি স্কোর বোর্ড দেখেন, এরপর পরে মাঠে দেখেন, সেকেন্ড হাফে কোনো গোল রিসিভ না করা, ফার্স্ট হাফের শেষের দিকে 2টা গোল রিসিভ করা, যে ভুলগুলি আমরা পুরুষ টিমেও করি, এগুলো যে একটা ভালো তারা তাদের বেস্ট পারফরমেন্সটা করতেছে এখনও পর্যন্ত। একমাত্র একটা ম্যাচ আছে, আরও 2টা ম্যাচ শেষ হয়েছে, আরও 2টা ম্যাচ আছে। আমি ম্যাচ দেখে মনে হয়েছে যে না, মেয়েরা অনেক ডেভেলপ করছে সব দিক দিয়ে। মেয়েদের প্রথম ম্যাচেই ঋতুপর্ণা একটি অসাধারণ একটি কিক দিয়েছিলেন, সেটা যদি গোল হতো তাহলে এই টুর্নামেন্টের একটা সেরা গোল হয়ে থাকতো। কি মনে হয়? দেখেন এটা হলো ওর সিগনেচার শট। এই ধরনের যেটা ফার্স্ট শট তা না, আগেও অনেকগুলি ম্যাচে সেইভাবে গোল স্কোর পর্যন্ত করছে। সাব ফুটবলে দেখেন, ইন্টারন্যাশনাল যে কোনো ম্যাচে এবং ডোমেস্টিকও তার এরকম দূর থেকে শট করে গোল করার অ্যাবিলিটি আছে। আমি মনে করি যে সে যে জিনিসটা করেছে সেটা, আমি মনে করি গোল হলে তো আপনি জানেন, গোল হলে ওয়ার্ল্ড ক্লাস গোল হতো। আর ওয়ার্ল্ড ক্লাসগুলোর মধ্যে টুর্নামেন্টের মধ্যে ওর নামটা থাকতো। আমি বলবো যে এটা তো শেষ না, এটা মাত্র এরকম অনেক সুযোগ আসবে, সুযোগ কাজে লাগবে। আমাদের এই মেয়েরাই আরও ভালো পারফর্ম করবে। চায়নার বিপক্ষে যে হারটা, কিরণ আপু বলেছেন যে চায়না টিমটা এবার এতটা শক্তিশালী নয়, কথা বলে কি মেয়েদের যে এই টিমটাকে ছোট করা হলো কিনা? দেখেন, যে যার জায়গা থেকে কথাগুলি বলে, বাট আমাদের প্রস্তুতির ঘাটতি ছিল, সেটা আপনি যদি দেখে থাকেন, আসলে এশিয়ান গেমসের মতো জায়গায় এশিয়ান কাপের মতো জায়গায় আপনি খেলতে যাচ্ছেন, আপনার প্রস্তুতিটা কী হওয়া উচিত ছিল। আমরা আরও ভালো রেজাল্ট করতে পারতাম, আমরা আরও ভালো খেলতে পারতাম, আমাদের আরও ইমপ্রুভমেন্ট হতে পারতো। সব কিছু মিলে আমাদের যদি এই যে গ্যাপটা ছিল, আমরা এশিয়া কাপ খেলার আগে যে গ্যাপটা পেয়েছি, গ্যাপটা যদি আমরা ভালো জায়গায় ট্রেনিং করতাম, ভালো ম্যাচগুলি খেলতাম, তাহলে আমি মনে করি যে ইমপ্রুভমেন্ট আরও বেশি হতো। কে ভালো টিম, এশিয়া কাপে যে টিমই যাক, ওয়ার্ল্ডের বেস্ট টিমগুলি তো যাচ্ছে। এখন এক একজনের জায়গা থেকে এক একজনের মন্তব্য করতে পারে। আমার থেকে অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমার মন্তব্য, ওই স্ট্যান্ডার্ড, এশিয়া কাপের স্ট্যান্ডার্ড অনেক হাই স্ট্যান্ডার্ড, ওইটার পরেই কিন্তু ওয়ার্ল্ড কাপ স্ট্যান্ডার্ডটা। এখন আপনাকে ওই ওয়ার্ল্ড কাপ স্ট্যান্ডার্ডে আমাদের দেশ খেলতেছে, আপনাকে ওই যে চায়না, যে কোনো দেশ প্লেয়ার হোক, যে কোনো প্লেয়ারই খেলুক না কেন, চায়না এশিয়া কাপ চ্যাম্পিয়ন টিম। আপনাকে এটাও মাথায় রাখতে হবে। সব কিছু মিলে আমি বলবো যে এমন কোনো মন্তব্য জানি, এই মন্তব্যগুলি জানি ওখানে যে প্লেয়ারদের এফেক্ট না হয়, এই ধরনের মন্তব্য না হওয়া উচিত। এবং এটা আসলে যার যার আমার ব্যক্তিগত একটা স্পেস আছে কথা বলার, আমি একটা মন্তব্য করবো, উনি চেয়ারম্যান, উনি একটা মন্তব্য করছে, উনি ওনার দেখা থেকে করছে, বিভিন্ন ধরনের মন্তব্য আসবে। বাট যত কিছুই হোক না কেন, এই কথাগুলো এফেক্ট জানি প্লেয়ারদের মধ্যে না পড়ে। পিটার বাটলার বলেছেন যে গুলিস্তানের ক্যাম্প থেকে সিডনিতে গিয়েছেন। এই কথার পরে কি বাফুফের কর্তাদের বোধগয় হবে কিনা যে এই মেয়েদেরকে আরও ভালো ফেসিলিটি দেওয়া উচিত, আরও ভালো জায়গায় ক্যাম্প করানো উচিত, ভালো ভালো ম্যাচ খেলানো উচিত? হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে গেলে আপনাকে ভালো স্ট্যান্ডার্ডে ট্রেনিং সেশন ট্রেনিং করানো উচিত, ভালো স্ট্যান্ডার্ড টিমের সঙ্গে ম্যাচ খেলা উচিত, এবং ভালো জায়গায় আপনাকে তাদের রাখা উচিত। কারণ হলো ওই স্ট্যান্ডার্ড, আপনাকে বললাম না, এশিয়া কাপ স্ট্যান্ডার্ড। আমরা যারা এখনও পুরুষ টিম আমরা এশিয়া কাপ খেলতে পারি না, বাট স্ট্যান্ডার্ড তো এশিয়া কাপের পরেই আপনাকে একটু আগে বললাম যে ওয়ার্ল্ড কাপ। সব কিছু মিলে আপনাকে ওই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। বাটলার নিচ্ছে বলছে, বাটলার আর ম্যানেজমেন্টের মধ্যে কোনো একটা দূরত্বের কারণেই কথা বলছে। ম্যানেজমেন্ট আর বাটলারের যদি রিলেশনশিপটা ভালো থাকতো এই কথা বলতো না। আবার আপনাকে এই দিকেও চিন্তা করতে হবে, আমাদের স্পন্সারগুলি কারা, আমরা কি ফাইন্যান্স ভালোভাবে সাপোর্ট করতে পারতেছি নাকি, ফেডারেশনের দিকেও আপনার ওই জিনিসটা আপনার মাথায় থাকতে হবে। সব কিছু মিলে, কারণ আমি তো ইনভলভ না। তাদের কথাবার্তার জায়গা থেকে মনে হচ্ছে যে না, তাদের মধ্যে একটা বড় গ্যাপ আছে, যে এই গুলিস্তান থেকে ডাইরেক্ট অস্ট্রেলিয়া, এই ধরনের কথাবার্তা সেটা আগেও বলতে পারতো, যে তার সে যাওয়ার আগে কেন বললো, সে আগে থেকে বলতে পারতো যে না, আমরা আসলে সেশনগুলি ভালো করতে পারি নাই, আমরা এইভাবে একটা টুর্নামেন্টে যাচ্ছি, এটা আসলে আমরা ভালো রেজাল্ট করতে নাও পারি, কারণ আমাদের ওই সুযোগ সুবিধা দেন। এটা আগে বললে আমি মনে করি ভালো হতো। যাওয়ার সময় বলাটা, এটা একটা
খারাপ সাইড হতে পারে, আবার আপনি তাকে ওই ফ্যাসিলিটিসটা দেন নাই, এটাও একটা খারাপ সাইড। আপনার অর্থনৈতিক অবস্থা থেকে আপনি ওই ফ্যাসিলিটিসটা ওইভাবে বাইর করে দেওয়া উচিত ছিল, কারণ দেশের একটা টপ জায়গায় আমরা খেলতে যাচ্ছি, দেশ খেলতে যাচ্ছে বাংলাদেশ, এটা যে কোনো টিম হোক, মেয়ে হোক, পুরুষ হোক, ক্রিকেট হোক, অন্য কোনো গেম হোক, বাট ওই জায়গাটুকুতে যেতে গেলে যত ধরনের ভালো ট্রিটমেন্ট দরকার, আই থিঙ্ক ওই ট্রিটমেন্ট মেয়েরা আসলে ওইভাবে পায়নি। এক্ষেত্রে মাঠ একটা বড় সমস্যা কিনা, কারণ গুলিস্তান স্টেডিয়ামে আমরা দেখি সব ধরনের খেলাই হয়, এখানে মাঠ পাওয়ার জন্য অনেকটা ব্যাক পোয়াতে হয়, এবং একটা মাঠেই আমাদের প্র্যাকটিস হতে দেখেছি আর কি। দেখেন, আমরা যে স্বপ্ন দেখি, এই স্বপ্ন আমরা কেন দেখি? আমাদের যে সাধারণ জনগণ বলেন, যারা স্বপ্ন দেখে, এই স্বপ্ন দেখার মূল কারণ হচ্ছে আমাদের এই ধরনের মন্তব্যের কারণে। আমি একটা মন্তব্য করলাম ওয়ার্ল্ড কাপ খেলবো, তারাও স্বপ্ন দেখা শুরু করলো। আবার ওয়ার্ল্ড কাপ খেলার মতো অবস্থান আমাদের আছে নাকি? একটু আগে আপনি বললেন যে স্টেডিয়ামের মাঠের ঘাটতি, কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, এটা কতটুকু মানে অ্যাকসেপ্টেবল, এটা আপনারা ভালো জানেন, জনগণই ভালো জানবে। আমরা মনে করি আমাদের চেঞ্জ করার জায়গা আছে, চেঞ্জগুলি করা উচিত ফুটবলের জন্য। আমাদের ফেডারেশন বলেন, ক্রীড়া পরিষদ মন্ত্রণালয় বলেন, আর এফসি ফিফা থেকে যে ফান্ড আসে, একটা বছর বা 2 বছর পর একটা ফান্ড দেয় স্টেডিয়ামের জন্য, এগুলো যদি আমরা পারফেক্ট ওয়েতে যদি রেডি করতে পারি, বে করতে পারি, আমি মনে করি আমাদের দেশে ফুটবল মাঠ, এই যে স্টেডিয়ামের কথা বলেন, এই স্টেডিয়ামের ঘাটতি থাকবে না। আমাদের ফার্স্ট টার্গেট যদি মাঠ নিয়ে যদি হয়, তাহলে আমি মনে করি বেটার একটা সুন্দর স্টেডিয়াম, যেমন কমলাপুরে এতগুলি ম্যাচ হইতে পারে না, বাট আরও 2-3টে মাঠ ঢাকা শহরে অনেক জায়গা আছে, পূর্বাচলের সাইড আছে, 100 ফিটের অনেক জায়গা আছে, সরকারি জায়গা, ওই জায়গাগুলিতে যদি বরাদ্দ দিয়ে ঢাকা শহরের মধ্যে যদি 3টা ফুটবল মাঠ থাকে, আপনার এই এনসিসির মাঠের জন্য, ন্যাশনাল স্টেডিয়ামের জন্য আপনাকে আর যুদ্ধ করতে হবে না, অনলি ইন্টারন্যাশনাল ম্যাচ ওখানে হবে। আর যত ডোমেস্টিক বলেন, জুনিয়র লেভেলের ন্যাশনাল টিমের খেলা বলেন, সব এই মাঠগুলিতে হবে। আপনি আবার এই মাঠগুলিতে আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচও অ্যারেঞ্জ করতে পারেন। এখন ডিপেন্ড করে একটার উপর আপনি যতটুকু প্রেশার দিবেন, আসলে এটা চেঞ্জ হওয়ার এখন চেঞ্জ করতে চাইলে আপনি চেঞ্জ হবে। এখানে ফেডারেশন আর মন্ত্রণালয়ে বসে ডিসিশনগুলো নেওয়া উচিত। আমি মনে করি 5টা বছর এই গভর্নমেন্টের একটা 5টা বছর আছে, 5টা বছরে যদি 2টি স্টেডিয়াম মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেয় ফুটবল ফেডারেশনের জন্য, ইজি কাজ করার জন্য। মামুন ভাই, আমরা তো এশিয়ান কাপে যখন যাব, আমরা বড় একটা প্ল্যান করে যাওয়ার দরকার ছিল, যে আমাদের বাইরে মেয়েদেরকে ক্যাম্প হবে, ট্রেনিং হবে, তো সেটা শেষ পর্যন্ত হয় নাই। মেয়েরা লিগে খেলেছে, টার্ফে খেলে মেয়েরা গিয়েছে অস্ট্রেলিয়া খেলতে, এবং আমরা ওইখানে যাওয়ার পর দেখি টিমের সাথে ফিজিও নেই। এরকম পরিস্থিতি কি মনে হয় কিনা, যে বাফুফের যে খামখেয়ালি এক জিনিসটা ধরা পড়ে কিনা, আবার প্ল্যানিংয়ের ঘাটতিটা ঠিকঠাক ছিল কিনা? দেখেন, এগুলো ম্যানেজমেন্টের তো কিছু দুর্বলতা না থাকলে এই ধরনের হয় না। ম্যানেজমেন্ট বলতে আপনার ওমেন্স ম্যানেজমেন্ট আছে, অনলি আমরা চেয়ারম্যানের দোষ দিই। চেয়ারম্যানের পরে অনেক মানুষ আছে যারা কাজ করার জন্য তাদেরকে নেওয়া হয়েছে, মেম্বার হয়েছে, নামে মেম্বার হয়ে, তাহলে আপনার কাজে আমাদের যে ঘাটতিগুলি, আসলে ওখানে কারা আছে, ওমেন্স ম্যানেজমেন্টে কারা আছে, কাজ করার মতো কে আছে, আজ এখনও কি ওই জায়গায় স্পোর্টস ফুটবলাররা আছে নাকি, ন্যাশনাল প্লেয়ার, টপ লেভেলের প্লেয়ার আছে নাকি, যারা আপনাকে কেউ ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেবে, কেউ আপনাকে দিক নির্দেশনা, পারফেক্ট দিক নির্দেশনা দিবে। এই যে একটা টিম যাচ্ছে, ফিজিও যাচ্ছে না, এটা আসলে গ্রহণযোগ্যতা রাখেন। মানে এই ধরনের কথাবার্তা আসলে তো মাস্ট বি আপনার ফিঙ্গারটা ফেডারেশনের ম্যানেজমেন্টের উপর উঠে, বাট এই ফিঙ্গারটা উঠার রিজনটা কি, এটাও বলা উচিত ছিল। আমি মনে করি যে এটা ম্যানেজমেন্টের দুর্বলতা, এই দুর্বলতা থেকে বাইরে হওয়া উচিত আমাদের অনেকের, কারণ এই ধরনের সামান্য ছোটোখাটো দুর্বলতায় আপনাকে বিপদে ফেলতে পারে। আমি মনে করি এই দুর্বলতাটা আপনাকে প্রফেশনালিজম বলে না। আমরা বলি আমাদের ফুটবল প্রফেশনাল ফুটবল আমরা খেলি, বাট আসলে কি আমরা প্রফেশনালিজম মেনটেন করি নাকি? এখন এই জিনিসগুলি মেনটেন করা উচিত। এগুলো প্রত্যেকটা ন্যাশনাল টিমে, পুরুষ বলেন, মহিলা বলেন, এই টিমে আলাদা আলাদা ফিজিও থাকা উচিত, এবং ফিজিও থাকা উচিত বিকজ অফ প্লেয়ারদের ভালো সাইডটা জানার জন্য, তার ইনজুরি থেকে কতটুকু মুক্ত হওয়ার। ইনজুরি থাকলে তো আপনার টিম ক্ষতিগ্রস্ত হবে। আমি মনে করি সব কিছু মিলে আপনাকে এই জায়গাগুলি, ছোটোখাটো জায়গাগুলিতে আপনাকে ফেডারেশনের মনোযোগ দেওয়া উচিত। তাইলে আপনার আসলে প্রফেশনালিজমটা কি সেটা আপনাকে দেখাইতে হবে। আমি যে আর রিয়েল প্রফেশনালিজম, আমি মুখে বললাম প্রফেশনালিজম, বাট কাজে আমার প্রফেশনালিজম থাকলো না, তাহলে তো এই ঘাটতিগুলি থেকে যায়। আমি মনে করি যে এগুলো নিয়ে আরও অনেক কিছু বসে কাজ করা উচিত, কারণ ফেডারেশন তো এখন থেকে না, ফেডারেশন জন্ম 71-এ আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আমরা এই ছোটোখাটো বিষয় চেঞ্জ করতে পারিনি। তাহলে চেঞ্জের জায়গা থেকে আমি মনে করি এগুলো চেঞ্জ হলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে
ইমপ্রুভ হবে। আপনি আলাদা আলাদা টিমের জন্য ফিজিওর কথা বললেন, কোচেরও কি আলাদা আলাদা দরকার হয় না? যেমন আমাদের পিটার বাটলারে কিন্তু আন্ডার 20, 17 ন্যাশনাল টিম সবগুলো করাচ্ছে। প্রতিটা সেক্টরে কি আলাদা কোচ দরকার কিনা? স্বাভাবিক, আপনি যদি উন্নতির দিকে চিন্তা করেন, আপনি যদি একটা জায়গায় যেতে চান, আপনি যদি ফুটবল কালচার তৈরি করতে চান, আপনাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা কোচিং স্টাফ রেডি করা উচিত। এটাতে কি হয় জানেন, কোচিং যে আপনার কোচিংয়ের যে ঘাটতি থাকে কোচদের, এখন আমাদের দেশে অনেক ভালো লাইসেন্সধারী কোচরা আছে, বি সি সবাই আছে। এখন লাইসেন্স আপনি নিলেন, কাজ করার আপনার জায়গা পাইলেন না, ওই অপশনটা তৈরি হইলো না। এখন এই অপশনটা কেন তৈরি নেই? আপনি এখন বললেন যে ন্যাশনাল টিমের কোচও বাটলার, 20 টিমের কোচও বাটলার, 70 টিমের কোচও বাটলার, তাইলে এই সামান্য ঘাটতিটা কেন? এই ঘাটতিটা ম্যানেজমেন্টের দুর্বলতা। আপনাকে ওইভাবে স্কোয়াড রেডি করা উচিত, ওইভাবে প্লেয়ার রেডি করা উচিত, ওইভাবে কোচিং স্টাফ রেডি করা উচিত। এখন কোচিং স্টাফের রেজাল্টের উপর কোচিং স্টাফ ভালো জায়গায় যাবে। আমি সাডেনলি এসে ন্যাশনাল টিমের কোচ হলাম, আমার কোনো অ্যাচিভমেন্ট নাই, আমার কোনো ইম্প্রুভমেন্ট নাই, তাহলে আমরা প্লেয়ারদের কাছ থেকে এটা কেমনি ইম্প্রুভমেন্ট হবে? একটা ডিপার্টমেন্ট ভিন্ন। 14-এর একটা কোচিং স্টাফ থাকা উচিত টিম ম্যানেজমেন্টের আন্ডারে, 17-এর একটা থাকা উচিত। তাদের রেজাল্টের উপর তাদের প্রমোশন বলেন, তাদের গ্রেডিং বলেন, তাদের উপরে যাওয়ার একটা সুযোগ থাকে। এইভাবে হইলে দেশের ফুটবল উন্নতি হবে, প্লেয়াররা শিখবে, প্লেয়ারদের ইমপ্রুভমেন্ট হবে। প্লেয়ারদের ইমপ্রুভমেন্ট হবে। আমরা এশিয়ান কাপটা 4 বছর পর পর হতে দেখি, তো বাংলাদেশ যে এই বছর সুযোগ পেল, পরের বার থেকে রেগুলার এই টুর্নামেন্টটাতে চান্স পাওয়ার জন্য বাফুফের আর কি কি করণীয় থাকতে পারে বলে আপনি মনে করেন? মনোযোগটা দেওয়া উচিত, এই ছোট ছোট ঘাটতির জায়গায় মনোযোগ দেওয়া উচিত। ওমেন্স লিগ করা উচিত। ওমেন্স লিগ বলতে স্ট্যান্ডার্ড, ওমেন্স লিগ একটি স্ট্যান্ডার্ড থাকবে, ওই স্ট্যান্ডার্ডে প্লেয়ার বাইরে হয়ে আসবে। আপনি এশিয়া কাপ খেলতেছেন না, আপনি লোয়ার স্ট্যান্ডার্ড তো লিগ করতে পারেন না। তাহলে প্রত্যেক বছর ওমেন্সদের জন্য 2টা টুর্নামেন্ট থাকবে, একটা লিগ থাকবে, একটা টুর্নামেন্ট থাকবে। ও মেয়েদের সেফটি এবং মেয়েদের খেলাধুলার জন্য পরিবেশ তৈরি করা উচিত। দ্যাটস টাইমে আপনি ভালো প্লেয়ার পাবেন, এবং এশিয়া কাপে যে আপনি গেলেন এটা কন্টিনিউ করার জন্য আপনাকে ওইভাবে রেডি হওয়া উচিত। এবং আমি মনে করি যে এই প্ল্যানগুলি আমাদের নিয়ারেস্ট দেশে কোন দেশ ভালো প্ল্যান করে ইমপ্রুভমেন্ট তাড়াতাড়ি ওই জায়গাটুকুতে যাচ্ছে, এই প্ল্যানটাও রেডি করে ফলো করা উচিত। তাইলে আমি মনে করি যে একটি স্ট্রাকচার তৈরি হয়ে গেলে খুব ইজি আপনার ওয়েটা যাওয়া। কিন্তু স্ট্রাকচার তৈরি না হলে আপনি এবার এশিয়া কাপ খেললেন, সামনের বার আপনি খেলতে পারলেন না, আপনি আবার ডিমিশন হলেন, আস্তে আস্তে নিচেই নামতে থাকবেন, উপরে ওঠার আর সুযোগ থাকবে না, অন্যরা এসে ওই জায়গাটুকুতে চলে যাবে। তাহলে আমি মনে করি আগে আমাদের স্ট্রাকচারটা, এখন সময় আছে স্ট্রাকচারটা চেঞ্জ করার। যদি স্ট্রাকচার চেঞ্জ না করে এরকম 5 বছর 10 বছর 15 বছর আমার জেনারেশন, আমার বাচ্চার জেনারেশন, পরের জেনারেশন চলে যাবে, উন্নতির কিছুই হবে না। আপনার আমি এভাবে কথা বলতে থাকবো, হতাশার জায়গাগুলিতে চলে আসবো আবার জায়গাটা। আমি মনে করি ইমপ্রুভমেন্টের জন্য আপনাকে ফোকাস করতে হবে, ফিউচারের দিকে তাকা। এই এশিয়া কাপের পর নেক্সট এশিয়া কাপের 4 বছরে আমাদের প্ল্যান কী হইতে হবে, প্ল্যান এখন থেকে রেডি করতে হবে, স্ট্রাকচার এখন থেকে তৈরি করতে হবে। আমি মনে করি প্রত্যেক বছর যদি 2টা করে আপনি মহিলা টুর্নামেন্ট আয়োজন করতে পারেন, অনেক মহিলা প্লেয়ার আসবে, ফ্যামিলি তাকে খেলতে দিবে, বিকজ অফ সেফটির ব্যাপার আসছে, সব কিছু মিলে অনেক প্লেয়ার আপনি বেরিয়ে আসলে আপনার স্ট্যান্ডার্ডটা বাড়বে। আমরা এশিয়া কাপ স্বপ্ন দেখি না কোনো সময়, স্বপ্ন পূরণ হয়েছে, ওয়ার্ল্ড কাপের স্বপ্ন পূরণ হতে পারে। তখন এই যে টুকি সামান্য এই স্ট্রাকচারগুলি চেঞ্জ করলে আমি মনে করি যে অনেক কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। একটা বিষয়, আপনি লিগের কথা বলেন, লিগের যে মানটা, আমরা যে দলগুলোর মধ্যে যে পার্থক্যটা দেখি, এই পার্থক্যটা আসলে কেন? যেমন আমরা রাজশাহী এফসির সাথে যখন নাসরিন স্পোর্টস একাডেমি খেলে, তো দেখলে যে আমরা এই 21 গোল বা 20 গোলের ব্যবধানে ম্যাচ জিতে রাজশাহী। এই ব্যবধানটা আসলে কি লিগের একটা মান? দ্যাটস ওয়াই আপনাকে বললাম স্ট্রাকচারটা চেঞ্জ করার জন্য। আপনি দেখবেন আমাদের মেয়ে ফুটবলার খুব কম, ধরেন 50 জন, ধরেন 100 জন, 100 জনের তো একটা লিগ আপনি এভাবে ফাইটিং করতে পারবেন না। দেড়শো আপনি যখন স্ট্রাকচার চেঞ্জ করবেন, এই যে একটা প্ল্যান করবেন, এই টুর্নামেন্ট লিগ করবেন, তখন প্রত্যেকটা দল বলেন, ন্যাশনাল টিম বলেন, ওই 14, 16, 19-এর 20 জন 60 জনের একটা টিম তৈরি হবে। ওই টিমের মধ্যে দিয়ে আপনার প্লেয়ার বাড়তে থাকবে। প্লেয়ার যখন আসা শুরু করবে, আপনার প্লেয়ারগুলিকে যখন মেনটেন করা শুরু করবেন এবং তাদের দিকে মনোযোগ দিবেন, তাহলে দেখবেন যে উন্নতির দিকটা আস্তে আস্তেই চলে আসবে। যখন আপনার কম প্লেয়ার পাইপলাইনে থাকবে, তখন আপনি উন্নতি করতে পারবেন, এই রেজাল্টগুলি থাকবে, তখন স্ট্যান্ডার্ডটা ডাউন থাকবে। আপনি যখন পাইপলাইনটার জন্য কাজ করতে থাকবেন, একাডেমিগুলিতে, দলগুলিতে মেয়েদের
প্রচুর মেয়ে আসা শুরু করবে খেলার জন্য, তখন দেখবেন যে কোয়ালিটি প্লেয়ার বাইরে হবে, আপনার রেডি করতেছেন কোয়ালিটি প্লেয়ার। এখন 50 জন আছে, তখন 150 জন থাকবে, তো স্ট্যান্ডার্ড মাসবি বাড়বে। তাই এই কারণেই প্রত্যেক বছর 2টা টুর্নামেন্ট করলে প্লেয়াররা খেলার মধ্যে থাকবে এবং প্লেয়ার উৎসাহিত হবে খেলার জন্য, ফ্যামিলি তাকে সাপোর্ট দিবে ফুটবল খেলার জন্য। ওই যে এই যে সেফটির কথা বললাম, তাদের ফিউচারের কথা বললাম, সব কিছুই কিন্তু আপনার এই ইনভলভমেন্ট এই স্ট্রাকচারের মধ্যে থাকে। আমি মনে করি এটা নিয়ে চিন্তার বিষয়। এগুলো নিয়ে যদি চিন্তা করে সব কিছু মিলে কথাবার্তা বলে ক্লাবগুলির সঙ্গে ওমেন্স ম্যানেজমেন্টের কথাবার্তা, লিগ কমিটির সঙ্গে কথাবার্তা বললে সারা বাংলাদেশের ওমেন্স একাডেমিগুলি তৈরি করা, সুন্দর একটা জেলায় 6টা বিভাগে করেন নাকি, 6টা বিভাগে করলে তো আপনার এক বিভাগে 30টা প্লেয়ার হলে 6টা বিভাগে 180টা প্লেয়ার আপনি পাচ্ছেন। 180টার মধ্যে 100টা প্লেয়ার যদি আপনি বাইর করতে না পারেন প্রত্যেক বছরে, তাহলে আপনি কেমনে এশিয়া কাপের স্বপ্ন দেখেন, আপনি কেমনে ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখেন? ডে বাই ডে আপনাকে স্পোর্টস নিয়ে চিন্তা করতে হবে। আমরা স্পোর্টস নিয়ে চিন্তা করবো, আমরা ব্যবসা নিয়ে চিন্তা করবো, আমরা রাজনীতি নিয়ে চিন্তা করবো, আমরা আদার সব জিনিস নিয়ে চিন্তা করলে কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হবে না। স্পোর্টসম্যান বলেন, স্পোর্টস নিয়ে যারা কাজ করতে যায়, অর্গানাইজার বলেন, ব্যবসায় অনেকে আছে স্পোর্টসে থাকতে চায়, তাদেরকে নিয়ে স্পোর্টসটাকে আমি মনে করি ইনভলভমেন্ট, ওমেন্স টিম, ওমেন্স লিগগুলি, ওমেন্স ফুটবল টিমের দিকে মনোযোগ দেয়। আমি মনে করি যে এখানে ইমপ্রুভমেন্টের জায়গা আছে, আপনি যদি করতে চান। আপনি প্লেয়ারদের একটা ইমপ্রুভমেন্ট বলেন, কিন্তু আমরা যদি লিগ দেখি, যে লিগ থেকে যে প্লেয়াররা বের হয়ে আসলো, আমরা দেখি মেয়েদের ফুটবলটা ভবন কেন্দ্রিক। ভবনে যতজন মেয়েদেরকে রাখা যায় সেখান থেকে টিম করা হয়, 17, 20 এবং ন্যাশনাল টিমের প্লেয়াররা সবাই ভবনে থাকে। তো ভবন থেকে একটা মেয়ে যদি বের হয়, তো ওই মেয়েটা যে ফুটবল খেলবে ঢাকায় থেকে, এই সিচুয়েশনটা কিন্তু আর থাকে না। আমাদের কিন্তু ক্লাব নয় যে ক্লাবে থেকে সে খেলাধুলা করবে এবং সে একবার বের হয়ে গেলে, ঢাকা থেকে বের হয়ে গেলে সে আবার ভবনে ফিরে আসবে, এই প্রসেসটাও কিন্তু না। আমি বেশ কয়েকজন মেয়ে ফুটবলারকে চিনি যারা ভবন থেকে চলে গেছেন এবং তারা আর কামব্যাক করতে পারছে না বা চায় না। এই ব্যাপারটা আসলে মানে কি সমাধান হবে? একটু আগে আপনাকে আমি বলছি যে ক্লাবগুলির সঙ্গে ম্যানেজমেন্টের লিগ কমিটির কথা বলা উচিত, ওমেন্স লিগ কমিটি বলেন, ওমেন্স ম্যানেজমেন্ট করেন, ক্লাবগুলি থেকে তাকে প্লেয়ার রেডি করা উচিত। তো ক্লাবগুলি যখন ইনভলভমেন্ট থাকবে মেয়ে ফুটবলের দিকে, তখন মেয়েরা কিন্তু ক্লাবেই থাকবে এবং তারা সেফ, ওই বললাম না তাদের সেফটির ব্যাপার আছে, সব কিছু মিলে তারা ট্রেনিং সেশনে থাকবে, একাডেমিগুলিতে স্ট্রাকচার এগুলোই ভাগ টু ভাগ আপনাকে রেডি করতে হবে। আপনি বললেন ভবন কেন্দ্রিক, ভবন কেন্দ্রিক কেন? তারা 60 জন প্লেয়ারকে দেখে ওই 60 জনের প্লেয়ার আর হলো বাইরের 60 জনের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। কেন? তারা 60 জন ডেইলি ট্রেনিং করতেছে। 6 বিভাগে আপনি এই স্ট্রাকচারটা তৈরি করেন, একাডেমিগুলিতে এই স্ট্রাকচারটা তৈরি করেন, আপনি সুযোগ দেন, আপনি সময় দেন, আপনি একাডেমিগুলিকে সাপোর্ট দেন, মাস্ট বি চেঞ্জ হবে। আপনি যদি সাপোর্টই না দেন, আপনি চেঞ্জ করবেন কেমনে? এগুলোর কথার মধ্যে দিয়ে রেডি হবে। বিভাগগুলির সঙ্গে আপনি যোগাযোগ করেন, একটা উমেন্স একাডেমি করেন। ফুটবল ফেডারেশনের তো 60 জন, 80 জন, 100 জন থাকবে, এর বাকি যারা আছে তারাও ওই ব্যস্ত থাকবে খেলাধুলার মধ্যে দিয়ে, তারাও একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করবে। এটা একটা ইজি কাজ না, এটাকে আপনাকে একটা জায়গায় আনতে হবে।